স্যার আমরা অনেক সময় দেখি যে সায়াটিকা বা নার্ভজনিত যে ব্যথা সেটি আসলে অনেক সময় অসহ্য হয়ে ওঠে। এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আসলে কতটুকু? এবং পাশাপাশি জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে উঠে দাঁড়ালে দেখা যাচ্ছে যে গোড়ালিতে এক ধরনের ব্যথা অনুভূত হয়। এটি আসলে কেন হয় এবং প্রতিরোধ সম্ভব কিনা? ধন্যবাদ। সাইটিক নার্ভের যে কম্প্রেশন যেটা আপনি বললেন, এটাকে আমরা সাইটিকা বলি বা সাইটিক লাম্বাগো সাইটিকা বলি। এটা হলো কোমরের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় নার্ভ আমরা আমাদের শরীরে আমরা বলে থাকি। কোমরের কয়েকটা পয়েন্ট থেকে এই নার্ভটা শুরু হয়ে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায় বা বিস্তৃত হয়। এই নার্ভটা যদি কোনো কারণে সেখানে কম্প্রেসড হয় বা চাপ লেগে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে সাইটিকা বলি। এখন এই কম্প্রেশনের কারণটা যদি মনে করেন কয়েকটা হতে পারে। একটা হলো যে আমাদের ভার্টিব্রাগুলোর মাঝখানে দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা ডিস্ক বলি। সেই ডিস্কটা যদি সরে যে নার্ভের উপর চেপে যায়, সেক্ষেত্রে সাইটিকা হতে পারে। অনেক সময় ডিস্ক সঠিক জায়গায় আছে কিন্তু ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে গেছে, সেক্ষেত্রে এই ধরনের সাইটিকা হতে পারে। বা অনেক সময় যে ক্যানেল দিয়ে এই সাইটিক নার্ভটা বের হয়, সেই ক্যানেলে যদি কোথাও স্টেনোসিস ফর্ম করে বা শক্ত হয়ে যায় বা কোনো কারণে বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রেও এই ধরনের সাইটিকা হতে পারে। তো আসলে কী কারণে এই সাইটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার চিকিৎসাটা। তো আমরা ফিজিওথেরাপিতে যেটা করতে পারি যে তার ডিস্কটা যদি সরে যে নার্ভের উপর চেপে যায়, সেক্ষেত্রেও আমরা ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে। ডিস্ক হাইট যদি কমে যায় বা ডিস্ক স্পেস যদি রিডিউস হয়ে যায়, সেটাও ফিজিওথেরাপির মাধ্যমে কমিয়ে নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক ক্ষেত্রে খুব ম্যাজিক্যাল রোল প্লে করে। আমরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ফিজিওথেরাপির পাশাপাশি রোগীকে একটু বিশ্রামে থাকতে হয়। তো এটা অনেক সময় অনেকে ফলো করে না। যেমন আমরা যদি শরীরে কোথাও একটা হাড় ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, আমরা ওটাকে পজিশনে নিয়ে প্লাস্টার করে দিই, যাতে মুভমেন্ট হলে তো জোড়া লাগবে না। ঠিক মেরুদণ্ডের যদি এই ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনগুলো হয়, সেগুলোকে সঠিক জায়গায় আনার জন্য রোগীকে একটু বিশ্রামে থেকে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা আস্তে আস্তে ওই জিনিসটাকে কারেক্ট করতে পারি। এবং এর সাথে সাথে কিছু এক্সারসাইজের মাধ্যমে যাতে আবার বেড না হয়ে যায়, প্রিভেনশন করার জন্য বা রিকারেন্টলি যেন না হয়, পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে এই এক্সারসাইজগুলো মেনটেন করা এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন নিয়ে আসার কথা আমরা বলি। যেমন যারা দীর্ঘক্ষণ বসে কাজ করছে তাদেরকে আধা ঘন্টা পরে একটু ব্রেক নিতে বলি। কিছু এক্সারসাইজ আমরা অফিসেই করতে পারি, সেই এক্সারসাইজগুলো সে করবে। কিছু নিয়মকানুন, যেমন জার্নি করার ক্ষেত্রে জার্কিং হয়, ঝাঁকি লাগে, এই ধরনের রাস্তায় যখন জার্কিং করবে কোমরে একটা বেল্ট ইউজ করবে, শুধু ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবে, সামনের দিকে ঝুঁকে ভারী কিছু উঠাবে না। এই যে কিছু নিয়মকানুন যদি মেনে চলে, তাহলে এইগুলো রোগী অনেকখানি ভালো রাখা সম্ভব। স্যার আমরা জানছিলাম ব্যথা নিয়ন্ত্রণ এবং ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। এই পর্যায়ে একটু জানবো যে আমরা জানি যে ফিজিওথেরাপির দুটি চিকিৎসা ব্যবস্থা আছে। একটির নাম হচ্ছে লেজার ফিজিওথেরাপি এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল থেরাপি। এগুলো আসলে কিভাবে কাজ করে থাকে? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপিতে আমরা দুইটা পার্ট ব্যবহার করি, যেটা আপনি বলেছেন। একটা হলো ইলেকট্রোথেরাপি। আমরা বলি যে ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্টস আছে, যেগুলোর মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে ব্যথা নিরাময়ে ব্যবহার করে থাকি। অনেক সময় নার্ভগুলোকে স্টিমুলেট করতে ব্যবহার করে থাকি। অনেক সময় জয়েন্টের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, যেটাকে আমরা বলি যে এটাও এক ধরনের মেডিসিন বা ট্রিটমেন্টের একটা পার্ট। যেমন আমরা বলি যে ওষুধের দোকানে যেমন অনেক ধরনের ওষুধ রয়েছে, তো প্রত্যেকটা রোগীর জন্য তো সেম ওষুধ নয়, সেম ডোজ না। তো এরকম রোগ ভেদে যেমন চিকিৎসা বা মেডিসিনের একটা পরিবর্তন হয়, ঠিক তেমনই আমাদের ক্ষেত্রেও ফিজিওথেরাপি চিকিৎসকের ক্ষেত্রেও যে তার রোগ অনুযায়ী এক্সারসাইজ বা ইয়েটা অনেক ভিন্নতা থাকে। সেই যে রোগ অনুযায়ী যে এক্সারসাইজ এবং কোন ডোজে কীভাবে করবে, সেটাকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বলে থাকি। তো এই থেরাপিউটিক এক্সারসাইজগুলো রোগী অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা যেমন দেখি যে দুইটারই একটা রোল রয়েছে। যেমন কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কম্বাইন্ড ট্রিটমেন্ট নিলে রোগী খুব দ্রুত ভালো হয়, যে তার কিছু ইকুইপমেন্টসও ইউজ হচ্ছে, পাশাপাশি সে এক্সারসাইজগুলো করছে, দেখা যায় যে তার দ্রুত ইমপ্রুভমেন্টটা হচ্ছে। আবার কিছু কিছু রোগ আছে যেক্ষেত্রে ইকুইপমেন্টসের ব্যবহারটা খুবই কম, সেখানে ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজের ভূমিকাটা বেশি। যেমন ধরেন একজন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের কথা আমরা যদি চিন্তা করি, যে তার একটা পাশের হাত পায়ের যে পক্ষাঘাতগ্রস্ত তৈরি হয়, সেটাকে যদি আমরা মাসেল পাওয়ার বাড়াই, তাকে যদি আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এক্সারসাইজের ভূমিকাটা বেশি। আবার কিছু আছে যে তার জয়েন্টের প্রদাহ, জয়েন্ট ইনফ্লামেশন কমানো, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার একদিকে যেমন তার জয়েন্টের ইনফ্লামেশনটা কমানোর জন্য ইলেকট্রোথেরাপি দরকার, আবার জয়েন্টে ইরোশন কমানোর জন্য যেমন তার কিছু ট্রিটমেন্ট দরকার, আবার তার মাসেল পাওয়ার এবং অন্যান্য জিনিসগুলোকে ঠিক করার জন্য তার এক্সারসাইজ দরকার। তো এই ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু ক্ষেত্রে কম্বাইন্ড ট্রিটমেন্টটা রোগীর জন্য বেশি উপকারী হয়।